বাঁধ ভেঙে ডুবছে হাওর, ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। ধান বাঁচানোর প্রাণপণ চেষ্টা। চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। একটা বৃষ্টি দিলেই ফট করি আমরা ক্ষেত সারা পানিয়ে খাই ফেলাই। আবার দুঃখর বিষয়, একটা বুঝ আমি কাটছি না। এক কোমর পানি এখনো যাওয়ার আর কেন আমার সুযোগ নেই। ভোগান্তির ভিতরে আর কত বছর থাকবো আমরা? চলমান বৃষ্টি এটা আরো কন্টিনিউ করবে আগামী 3 থেকে 4 দিন। হাওরের ক্ষতিগ্রস্ত চাষিদের 3 মাস সহযোগিতা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ। প্রবল বর্ষণে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে। কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জ্বালানির পর এবার বাড়ল ভোজ্য তেলের দাম। বোতলজাত সয়াবিন 4 টাকা বাড়িয়ে 199 নির্ধারণ। খোলা তেল 179। বিশ্ববাজারে কমলে দেশেও কমানোর আশ্বাস। রাস্তার পরে পাচার খেয়ে পড়ে, স্লিপ খেয়ে পড়ে। সিটির ভিতরে যে এরকম একটা রাস্তা আছে, এটা আশেপাশের মানুষ হয়তো জানে না। রাজধানীর বুকে গ্রামীণ মেঠোপথ, নেই ড্রেনেজ। বৃষ্টি হলেই চলাচল অনুপযোগী। অবহেলিত ঢাকা উত্তর সিটির 18টি ওয়ার্ড। প্রকল্প বাস্তবায়নে সুফল পাওয়ার আশা। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর তুলনায় শনাক্ত খুবই কম। দেশে মাত্র একটি ল্যাবে নমুনা পরীক্ষায় কারণ। বাধ্য হয়ে লক্ষণ নির্ভর চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা। ব্যবস্থাপত্র নেই রক্ত দেওয়ার তথ্য, তারপরও এ নেগেটিভের রোগীকে দেয়া হলো ও পজিটিভ। জামালপুরে ভুল চিকিৎসার পর নিবিড় পর্যবেক্ষণে 5ম শ্রেণীর ছাত্রী। তদন্ত কমিটি। এবং ফেসবুক টেলিগ্রামে মেয়েদের আপত্তিকর ছবি ভিডিও বেচা কেনা। ভুক্তভোগী বেশিরভাগই শিক্ষার্থী। ভুয়া নম্বরে সক্রিয় একাধিক চক্র। ভয় না পেয়ে আইনের আশ্রয়ের পরামর্শ। বৃষ্টি ও উজানের ঢলে বাঁধ ভেঙে ডুবছে হাওর। সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে পানির নিচে হাজার হাজার হেক্টর জমি। মৌলভীবাজার ও নেত্রকোনায়ও তলিয়েছে নিম্নাঞ্চল। কষ্টের ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। আগাম বন্যার আশঙ্কায় ধান বাঁচানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। বাঁধ ভেঙে পানি ঢুকছে হাওরে। বাঁশ দিয়ে মেরামতের চেষ্টায় কৃষক। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের বিস্তীর্ণ এলাকার কাঁচাপাকা ধান তলিয়ে গেছে। আগাম বন্যার আশঙ্কায় পানির নিচ থেকে ধান কাটার চেষ্টায় কৃষক। ডুবেছে প্রায় 2000 হেক্টর জমির বোরো ধান এবং একমাত্র ফসল ডুবে যাওয়ায় দিশেহারা তারা। রাত্রে দিনে বৃষ্টি হইতেছে, মানে আমার সুযোগ নাই। সুনামগঞ্জের মধ্যনগরের জিনারিয়া আদিবনগরে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত। অথই পানিতে তলিয়ে গেছে কৃষকের কষ্টের 10,000 হেক্টর জমির ধান। দেখার হাওর, নলুয়ার হাওর, ছায়ার হাওর সহ ছোট বড় বৃষ্টি হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ধান কাটা শেষ না হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। পাহাড়ি ডলে আইসা ওই হাওরগুলা ডুবে গেছে। এই পানি যদি নিষ্কাশন না হয়, জন্য পানি বাড়িবার কোনো রাস্তা নাই। বৃষ্টিপাত যদি আরো অব্যাহত থাকে, এই তলিয়ে যাওয়া জমির পরিমাণ আরো বাড়তে পারে। মৌলভীবাজারেও সব নদ নদী ও হাওরে পানি বেড়েছে। জুড়ি নদীর পানি বিপদসীমার 236 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর উপজেলার একাটুনা ও আখাইকুড়া ইউনিয়নের শতাধিক হেক্টর জমির কাঁচাপাকা বোরো ধান পানিতে তলিয়েছে। টানা বৃষ্টিতে নেত্রকোনায়ও বেড়েছে বিভিন্ন নদীর পানি। 10 কেয়ার জায়গার মাঝে আমি 2 কেয়ার জায়গা ধান কাটছি রে। আবার দুঃখর বিষয়, একটা বুঝ আমি কাটছি না ধান। একটা বৃষ্টি দিলেই ফট করি আমরা ক্ষেত সারা পানিয়ে খাই ফেলাই দেয়। 10% জায়গা এখনো আছে, 80%, 90% জায়গা এখনো পানি তলে গেছে। জলাবদ্ধতায় হাওর এলাকায় পানিবন্দী হয়ে পড়া মানুষজনকে চলাচল করতে হচ্ছে নৌকায়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, খুলনা, বরিশাল নগরী সহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। থেমে থেমে দিনভর বৃষ্টিতে বন্দরনগরীতে দেখা দেয় জলজট। এতে চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা। আরও 3-4 দিন থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে বজ্রপাতে 3 জেলায় প্রাণ গেছে 4 জনের।
বুধবার সকাল থেকেই সারা দেশে থেমে থেমে বৃষ্টি হয়, কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও মুষলধারে। জনজীবনের স্বস্তির বদলে নেমে এসেছে দুর্ভোগ। চট্টগ্রামে দুপুর থেকে ভারী বৃষ্টিতে বাড়ে ভোগান্তি। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি মারিয়ে কর্মস্থলে যান মানুষ। ভোগান্তিতে পড়ে স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও। হাঁটু পানিতে নেমে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন সিটি মেয়র। বলেন, উন্নয়ন কাজ শেষ হলে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন হবে। যাওয়া যাচ্ছে না, অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। আমার এক কোমর পানি এখনো যাওয়ার আর কেন আমার সুযোগ নেই, গাড়ি পাওয়া যাচ্ছে না। এই ভোগান্তির ভিতরে আর কত বছর থাকবো? এই ফাইল শিটগুলো উঠিয়ে ফেলতে, তবে তারা বলছে এগুলো একটু সময় লাগবে, যেহেতু এটা অনেক গভীরে তারা পতন করেছে এবং জলাবদ্ধতার অংশ হিসেবে তারা যেহেতু এটা করেছে, কাজে এগুলো উঠাতে একটু সময় লাগবে, যার কারণে এখানে একটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে তলিয়ে যায় খুলনা নগরীর রয়্যাল মোড়, শিববাড়ি মোড়, টুটপাড়া সহ গুরুত্বপূর্ণ সড়ক। বাগেরহাটে দমকা হাওয়া ও ভারী বর্ষণে জেলা সদর সহ নির্মাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়। ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় ভোগান্তি চরমে পৌঁছায়। স্থবির হয়ে পড়ে বরিশাল শহরের জনজীবনও। শহরের সদর রোড, বটতলা এবং নবগ্রাম রোড সহ বেশ কিছু নিচু এলাকায় পানি জমে। পিরোজপুর, ভোলা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন স্থানে রাস্তাঘাটে পানি ওঠায় বাড়ে দুর্ভোগ। এদিকে বজ্রপাতে জামালপুর, ময়মনসিংহ ও রাজবাড়ী সহ 7 জেলায় 9 জনের মৃত্যু হয়েছে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সানবীর রূপল। যাচ্ছি তার কাছে। আর রূপল, আমরা দেখলাম যে এই সময়টা আসলেই কিন্তু ঠিক কৃষকের এরকম দৈন্যদশা তৈরি হয়, এবং এই পরিস্থিতি উত্তরণে আসলে কি করছে তার আগে আলোচনা করব যে আসলে এবার আসলে কি অবস্থার সৃষ্টি হলো। এটিকে আসলে হাওড় অঞ্চলের একটি চিরচেনা দুর্ভোগ বলা যায়, এবং এটি আজকে নতুন নয়। এবং আপনি দেখে থাকবেন যে প্রতি বছরেই এই হঠাৎ করেই এই ঝোড়ো হাওয়া, বৃষ্টি, কালবৈশাখী ঝড়, এ সময় টানা কয়েকদিনের যে লাগাতার বৃষ্টি, এবং আজকে এমন একটি দিন, এই কথাগুলো আমরা বলছি, সেটি হচ্ছে গিয়ে ভয়াল 29 এপ্রিল, যে নিয়ে সংসদেও কথা হয়েছে, মোনাজাত হয়েছে। 1991 সালে এই দিন তাণ্ডব চালিয়েছিল পুরো দেশে, এবং চট্টগ্রাম বা ওই অঞ্চল ঘিরে 1 লাখ বা 1.5 লাখের বেশি মানুষ মারা গিয়েছিল। তো সেটি মনে করিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটি, যে এটি বাংলাদেশের নতুন কোনো ট্রেন্ড নয় যে হঠাৎ করেই এই আশঙ্কাটি হয়। এর আগে আমরা কয়েক বছর আগে থেকেই দেখতে পাচ্ছিলাম যে হাওড়ের কৃষকের স্বপ্ন বানের জলে ভেসে যাচ্ছে। এবারও ঠিক তাই দেখলাম। এবং এর কারণ হিসেবে এর আগে কয়েকবার চিহ্নিত করা হয়েছে, বিভিন্ন জায়গার বাঁধগুলো কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাহাড়ি ঢল, উজানে আমরা যেহেতু আছে, সেখান থেকে তলিয়ে যাওয়ার একটা শঙ্কা থাকে। তবে সেক্ষেত্রে আমি একটু আজকে বলতে চাই যে এই মুহূর্তের যে পরিস্থিতি, যে আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার হেক্টর জমি ফসল সেগুলো তলিয়ে গেছে, এবং দিশেহারা হয়ে গেছে কৃষক। কারণ তারা কারো আধা পাকা ধান, কারো পুরো পেকেছে, কেউ বা এখনও পর্যন্ত পুরো ফসলের সেই যেটিকে বলা পরিপক্কতা, সেটিও আসেনি। আবার শেষ লাইনটিতে আমি যেটি বলতে চেয়েছি, যেটি নিয়ে একটু আগে কথা বলেছি, যে এপ্রিল থেকে মের মাঝামাঝি সময় চিরচেনা দুর্দশা, এটি যেন একটি নিয়মে পরিণত হয়েছে, এবং এটি সম্পর্কে কৃষকের যেমন সচেতন হওয়া আসলে জরুরি আছে। আমরা দেখি বাঁধ ভেঙে এরকমই ঘটে, ঠিক আছে? বাঁধ নির্মাণে বা বাঁধ আরো শক্ত করতে কি অবস্থা নেওয়া যেতে পারে? শুধুমাত্র বাঁধ শক্ত করলেই তো আসলে হবে না, সেটাকে একটি পরিকল্পনাও দরকার আছে। যেমন আপনি যেহেতু জানেন যে এপ্রিলের মাঝামাঝি থেকে মের মাঝামাঝি 1 মাস সময়ের মধ্যেই এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এবং অন্য জায়গা থেকে আরেকটি একটু কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো একটু দেখে আসি। যে এই তথ্যের মধ্যে আসলে বলতে চাইছিলাম যে এর পাশাপাশি আপনি দেখবেন যে এরকম নাগরিক দুর্ভোগ কিন্তু বেশ চরমে পৌঁছে যায়, এবং আজকেও বেশ কিছু জেলায় তলিয়ে গেছে। চট্টগ্রাম শহরের কথা তো বলাই চলে যে এটি আসলে একটি নিয়মে পরিণত হয়েছে, সেটিও যে প্রতিবারই বৃষ্টি হলে, সামান্য বৃষ্টি হলেই এটি জলজটে পরিণত হয়। তার পাশাপাশি যোগ হয়েছে অন্যগুলো জেলাও, এবং বজ্রপাতে আপনি দেখছেন যে 7 জেলায় 9 জনের প্রাণ গেছে, এবং এই সংখ্যা কিন্তু এর আগেও ছিল। আমরা যদি এক লাইনে শেষ করতে চাই, সেটি হচ্ছে গিয়ে কৃষকের যেমন প্রস্তুতির দরকার আছে, তেমনি সরকারের একটি সঠিক পরিকল্পনা দরকার আছে। আমার মাঠ পর্যায়ের যে অভিজ্ঞতা বা বিভিন্ন বিশেষজ্ঞের মতামত, সেটির ভিত্তিতেই বলছি যে ফসলটি আগে আনা যায় কিনা, অথবা আর কোনো বিকল্প ব্যবস্থা করা যায় কিনা, সেটির সঠিক পরিকল্পনাটা করা। আমরা একটু দেখে আসছি যে আজকে সংসদে এ নিয়ে আলোচনা হয়েছে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ক্ষতিগ্রস্ত হাওরের
কৃষকদের 3 মাসের সহায়তা করার আশ্বাস দিয়েছে সরকার এবং জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছেও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাধানে সরকার কাজ করছে জানিয়ে নগরী পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। এ নিয়ে একটি প্রতিবেদন দেখে নেই। বৃষ্টি হলে অচল হয়ে পড়ে বন্দরনগরী চট্টগ্রাম, ডুবে যায় দোকানপাট, বাসাবাড়ি, সড়ক। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ধন্যবাদ মাননীয় স্পিকার। বুধবার সংসদ অধিবেশনে চট্টগ্রামে জলাবদ্ধতায় জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সমস্যা সমাধানে কাজ করছে সরকার, প্রয়োজন জনসচেতনতারও। অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। মাননীয় স্পিকার, ভারী বর্ষণ ও উজানের ঢলে সুনামগঞ্জ সহ সব হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সরকার সহযোগিতা করবে বলেও জানান প্রধানমন্ত্রী। 3টি জেলার সহ ময়মনসিংহের কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে। এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। এক প্রশ্নের জবাবে ঢাকাকে ক্লিন ও গ্রিন করতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে সরকার প্রধান জানান, বাজেটের উপর চাপ ফেলবে না ফ্যামিলি কার্ড। সুবিধাভোগীরা দেশীয় পণ্য ব্যবহার করায় কমবে মূল্যস্ফীতি, শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতি। এ সময় নারীর ক্ষমতায়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। নারী ও শিশুরাই হবে টেকসই উন্নয়নের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। যত্ন কেন্দ্র রয়েছে। রাব্বি, প্রতিবেদন। রূপল, সেক্ষেত্রে সব সরকারই কিন্তু বলছে যে তারা কাজ করছে। এবার কি বিশেষ কোনো কিছু হবে কি না, কি আশ্বাস পাওয়া গেল? মানুষ আসলে আশ্বাসে বিশ্বাসী নয় এখন আর, কারণ এই দুঃখ এই প্রথমবারের মতো ঘটেছে এমনটি নয়। যদি এই সরকারের সময় খুবই কম, মাত্র 2 মাস হলো আসলো। হ্যাঁ, এই সরকার মাত্র 2 মাস হয়েছে এসছে। তবে একটি ইতিবাচক দিক হলো যে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন এবং দ্রুত এর সমাধানের আশ্বাস তিনি দিয়েছেন। তবে যে কথা প্রথম শুরু করেছিলাম যে আসলে আশ্বাসে বিশ্বাস নেই শুধুমাত্র জনগণের, তারা আসলে কাজে বিশ্বাসী। এবং চট্টগ্রামের এই দুর্ভোগটি দীর্ঘদিনের, পাশাপাশি অন্য যে জেলাগুলোতে বা বিভাগীয় শহরগুলোতে এবার জলজটের দুর্ভোগ হয়েছে, সেটি লাঘব করার জন্য দ্রুতই হয়তো পদক্ষেপ নেওয়া হবে এবং সেটি আমরা দৃশ্যমান দেখতে পাবো, এই আশাবাদ আমরাও রাখছি। আবার হাওড়ে ফিরে যাই। আপনি শুরুতে বলছিলেন যে আমরা শুরুতে দেখাচ্ছিলাম যে সরকারের যে 3 মাস মেয়াদি একটি পরিকল্পনা আছে এবং প্রধানমন্ত্রী তিনি সুনামগঞ্জ 5 আসনের এমপি যিনি ছিলেন তার একটি প্রশ্নের জবাবে তিনি উত্তর দিয়েছেন যে হাওড়ের কৃষকদের জন্য 3 মাসের সহায়তা করবে সরকার এবং সেটি জেলা প্রশাসকদের এর মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। জলাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশের কথা বলেছি, দ্রুত সমাধানের কাজ করছে সরকার, সেটাও বলেছি। তবে শুরুটাই যদি আবার বলতে চাই যে 3 মাসের যে কৃষক সহায়তা সেটি আসলে কিভাবে দিবেন, এটি কি কোনো আরও নতুন কোনো কার্ডের মাধ্যমে দিবেন কিনা বা কিভাবে সমন্বয় করা হবে সেটি সম্পর্কে আমরা এখনো বিস্তারিত জানতে পারিনি। তবে নিশ্চিতভাবে সেটি সরকারের পক্ষ থেকে জানানো হবে। আবার তবে রূপল, চট্টগ্রামের কথা যদি বলি, এটি নিয়ে কিন্তু যারা সেখানে নগরবাসী তারা অনেক ত্যক্ত বিরক্ত। এবং এর আগের সরকারগুলো বা যারা দায়িত্বে ছিল, সেটা আপনার সিটি কর্পোরেশন বলেন অথবা সরকারের দায়িত্বপ্রাপ্ত লোক বলেন, তাদের কি আসলে কিছু হয়? তারা তো বারবারই কথা বলেন, বিনিয়োগ হয়, দেশের টাকা নষ্ট হয়, কিন্তু কেন সমাধান আসে না? এর একটি সঠিক পরিকল্পনার অভাব সবসময় বলে থাকি। শুধু আমাদের যেটা হয় যে আমরা এর আগেও দেখেছি যে ফাইল আদান প্রদানে অনেক সময় শেষ হয়ে যায়, আবার ওদিকে এক বাজেট থেকে আর এক বাজেটের যে অর্থ বছর থাকে সেই অর্থ বছরের সময় শেষ হয়, কিন্তু শেষ পর্যন্ত কাজ পুরোপুরি শেষ না করেই আবার সেখান থেকে উঠতে হয়। এবং অনেক সময় অর্থ বরাদ্দ বা সেটিকে ছাড় করার ক্ষেত্রেও গাফলতির বিভিন্ন সময় দেখা যায়। এবং এই বাজেটের বিষয়গুলো সামনে আবার আসছে, সেই বাজেটে আসলে কী ধরনের বিষয় থাকছে সেটি হয়তো পরবর্তীতে দেখা যাবে। রূপল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামবাসীর যে দুর্ভোগ, একই সাথে হাওর অঞ্চলে বাঁধ ভেঙে পানি বেড়ে যাওয়া এবং কৃষকদের যে দৈন্যদশা, এ বিষয়ে সরকারের উদ্যোগ, সব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপয়। যাচ্ছি অন্য খবরে। সংবিধান সংশোধনে 17 সদস্যের
সর্বদলীয় বিশেষ কমিটির প্রস্তাব করেছে সরকারি দল। এর মধ্যে 12 সদস্য সরকারি দলের থাকবে, বাকি 5 জন বিরোধী দল থেকে দেয়ার প্রস্তাব করা হয়েছে। ক্ষমতাসীনদের পক্ষ থেকে 12 সদস্যের একটি তালিকা প্রস্তুত আছে বলে জানানো হয়েছে। আইনমন্ত্রী জানিয়েছেন তাদের মধ্যে বিএনপি, গণসংহতি, বাংলাদেশ জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সদস্যদের রাখা হয়েছে। আগামীকালের মধ্যেই বিরোধী দলের নাম প্রস্তাব করতে বলা হয়েছে। তবে বিরোধী দলের নেতা বলেছেন এ বিষয়ে তাদের ধারণাগত পার্থক্য আছে, তাই এখনই মতামত না দিয়ে নিজেদের মধ্যে আলোচনার পর তারা সিদ্ধান্ত জানাবেন। আরেকদিকে ছিলাম আমরা সবাই, উনারা এবং আমরা, সেখানে আপনিও ছিলেন। বাংলাদেশের ভুখা নাঙ্গা মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ আমরা। গণভোটে 4টি প্রশ্ন ছিল, তার 3.5টি প্রশ্নের ব্যাপারে বিএনপির কোনো আপত্তি কখনো ছিল না। বাকি অর্ধেক যে প্রশ্নটা, সে আধা প্রশ্নটা হলো আধা প্রেম আধা প্রতারণা। আমরা সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাব জুলাই সনদের আলোকে। সুতরাং আমাদের যদি এর জন্য অপেক্ষা করতে হয়, আমাদের পরবর্তী সেশন পর্যন্ত অপেক্ষা করতে কোনো অসুবিধা হবে না। আলোচনা করে জানাবো, এটা আজকেই হয়ে যাবে বোধহয়, এটা হবে না আর কি। এই সেশনটা আমরা এটা মত দিতে পারবো না, কারণ আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। রাতের সময়ে আরও থাকছে। আধিপত্য বিস্তার নিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী টিটন হত্যা, গরুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জের কিনা তদন্তে পুলিশ, জড়িত কয়েকজন শনাক্ত, গ্রেফতারে চলছে অভিযান। জ্বালানি তেলের পর এবার দেশের বাজারে বাড়লো ভোজ্য তেলের দামও। বোতলজাত এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে বাড়ানো হয়েছে 4 টাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দর 199 টাকা। খোলা সয়াবিন বিক্রি হবে 179 টাকা। সচিবালয়ের সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রী বলেছেন, বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণেই দেশে করা হয়েছে সমন্বয়। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কথা বলে রোজার আগে থেকেই একাধিকবার ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয় আমদানিকারক ও উৎপাদকরা। বাজারে কমিয়ে দেওয়া হয় সরবরাহ। এমন পরিস্থিতিতেও 17 দিন আগে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে ভোজ্য তেলের দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন বাণিজ্য মন্ত্রী। তবে ব্যবসায়ীদের ক্রমাগত দাবির মুখে বুধবার সচিবালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রী ভোজ্য তেলের দাম লিটারে 4 টাকা বাড়ানোর ঘোষণা দেন। নতুন দর অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম পড়বে 199 টাকা, খোলা সয়াবিনের দাম পড়বে 179 টাকা। সয়াবিন তেল যারা আমদানি করেন, উৎসের মূল্য বৃদ্ধির কারণে আমদানি মূল্যের উপর সেটার প্রভাব পড়েছে। পূর্ব নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল 195 টাকা লিটার, সেটি এখন থেকে হবে 199 টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও 175 থেকে 179 হবে। দাম বাড়ানোর ঘোষণার পর বাজারে সরবরাহ বাড়ানোর ঘোষণা দেন উৎপাদকরা। এ সময় ঈদুল আজহার পর আরেক দফা দাম সমন্বয়ের দাবি জানান তারা। যেটা হয়েছে অত্যন্ত মিনিমাম, কিন্তু আমাদের এটা অ্যাডজাস্টমেন্টটা পুরোপুরি হয় নাই। তারপরেও মাননীয় মন্ত্রী যেখানে বলছে আমরা সেই জিনিসটাই মেনে নিচ্ছি। আমার মনে হয় ঈদের পরে মাননীয় মন্ত্রী যদি জিনিসটা ভালোভাবে দেখে এটাকে ঠিক করে না দেয়, তাহলে হয়তো ব্যবসায়ীরা কী করবে, তারা প্রাইভেট সেক্টর ব্যবসায়ী, তারা তো আসলে ব্যবসার প্রবাহ কমিয়ে দেবে। বিশ্ববাজারে দাম কমলে দেশেও সমন্বয় করার আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, বাজারে সরবরাহ পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করা হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর তুলনায় শনাক্ত খুবই কম, কারণ দেশে মাত্র একটি ল্যাবে চলছে হামের নমুনা পরীক্ষা। পরিধি বাড়লে শনাক্ত বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে 24 ঘন্টায় হামে মারা গেছে একজন, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 1318 জন। গত 1.5 মাসে হাম ও উপসর্গে 250-র বেশি শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে এর মধ্যে নিশ্চিত হাম মাত্র 47 জনের। অধিদপ্তরের হিসাব মতে সন্দেহজনক রোগীর চিত্র একই, প্রায় 35,000-এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত মাত্র 5,000-এর কাছাকাছি। হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ শিশুরই হয়নি নমুনা পরীক্ষা। জ্বর, ডায়রিয়া ও র্যাশের মতো উপসর্গ দেখে চলছে হামের চিকিৎসা। বুকে
আজকে এক্সরে করা হয়েছে আর রক্ত পরীক্ষা করা হয়েছে। সব পরীক্ষার রিপোর্টে পাইছি, কিন্তু হামের রিপোর্টটা এখনো পাইনি। রক্ত জমা দিছি, রিপোর্ট দেখার পর বুঝে যাবে। টেস্ট করার পরে বলা হয়েছে যে ওর হাম হয়েছে। একই তথ্য দিচ্ছেন চিকিৎসকরাও। তবে হাম পরীক্ষার পর অন্যান্য জটিলতা থাকলে তখন পাল্টাচ্ছেন চিকিৎসা পদ্ধতি। যখন একটা রোগীকে আমরা চিন্তা করে থাকি তখনই কিন্তু আমরা তাদেরকে চিকিৎসা কিন্তু শুরু করে দিই। কিছু কিছু রোগী দেখা যায় যে তাদেরকে একটু একটু আমাদের হয়তো একটু সন্দেহজনক মানে এটাকে আমরা হয়তো একটু কনফিউজড, তাদের ক্ষেত্রে আমাদের টেস্টের খুবই দরকার আছে। টেস্টটা করে আমরা 100% শিওর হওয়ার চেষ্টা করি। হয়তো দেশে শুধু মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় পোলিও এবং হাম রুবেলা ল্যাবরেটরিতে পরীক্ষা হয় হামের। চলতি বছরের প্রথম 3 মাসে এ ল্যাবে পরীক্ষা হওয়া প্রায় 35% নমুনাই পজিটিভ এসেছে। এপ্রিলে এ সংখ্যা হয়ে যায় দ্বিগুণ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সবগুলা স্যাম্পল এক করে সবগুলোর পজিটিভগুলো যদি আমরা যোগ দিয়ে তাকে পার্সেন্টেজ বের করি, আমরা দেখেছি যে 30 থেকে 35%। হামের নমুনা পরীক্ষার পরিধি বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রান্তিক পর্যায়ে চিকিৎসার বিকেন্দ্রীকরণের পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্রে ছিল না রক্ত দেওয়ার তথ্য, তারপরও এ নেগেটিভের রোগীকে দেয়া হলো ও পজিটিভ রক্ত। জামালপুরে ভুল চিকিৎসার পর নিবিড় পর্যবেক্ষণে 5ম শ্রেণীর ছাত্রী। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের পর হাসপাতাল কর্তৃপক্ষ 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবিতে দেখব বিস্তারিত। অপারেশনের পর রক্তের প্রয়োজন না থাকলেও রোগীকে দেয়া হয় ভিন্ন গ্রুপের রক্ত। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে রোগীকে নেওয়া হয় নিবিড় পর্যবেক্ষণে। পেটে ব্যথা নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয় 14 বছরের আফসানা আক্তার। স্বজনরা জানান, গত মঙ্গলবার কিশোরীটির অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়। অভিযোগ, ব্যবস্থাপত্রে রোগীকে রক্ত পুশ করার কথা উল্লেখ না থাকলেও আফসানার শরীরে রক্ত প্রবেশ করান দায়িত্বরত নার্স। আরও অভিযোগ করা হয়, আফসানার রক্তের গ্রুপ এ নেগেটিভ হলেও প্রবেশ করানো হয় ও পজিটিভ। বিষয়টি সামনে এলে দ্রুত বন্ধ করা হয় রক্ত প্রয়োগ। তবে এরই মধ্যে আফসানার শরীরে প্রবেশ করে 50 মিলিলিটার রক্ত, যা উঠে আসে হাসপাতালের নথিতে। ডাক্তারকে আপনি নাম নেই, কিন্তু আমার তো কোনো ডাক্তার বলে নাই যে রক্ত লাগলে তো আগে ওই পজিশন করে রাখতাম। আপনি ঠিক করে বসেন, আমার কাজ আমরা করতে দেন। সিজারের রোগীর জন্য যে ব্লাডটা রাখা ছিল পজিটিভ, ঠিক আছে, সেটা তাদের অবহেলার কারণে আমার বাগ্নিকে ব্লাডটা পুশ করে। আমার বাগ্নির ব্লাড গ্রুপ হচ্ছে এ নেগেটিভ। এই ঘটনায় কিশোরীর মামা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিলে গঠন করা হয় 3 সদস্যের তদন্ত কমিটি। পজিটিভ রক্ত তার ভুল করে তাকে দিয়ে দেওয়া হয়। তৎক্ষণাৎ আমরা যখন পাই সাথে সাথে বন্ধ করে দিই, যে আনুষ্ঠানিক চিকিৎসা সেবা তাকে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রোগী ভালো আছে। 3 কর্ম দিবসের মধ্যে যথাযথ রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে এবং রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। শেরপুর সদর উপজেলার মোকসেদপুরের আনিসুর রহমানের মেয়ে আফসানা আক্তার। সে নারায়ণগঞ্জের রূপসী নিউ মডেল বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী। সময় সংবাদ, জামালপুর। রাজধানী বুকে যেন গ্রামীণ মেঠোপথ, সরু গলি, নেই ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টি হলেই চলাচল অনুপযোগী হয়ে পড়ে সড়ক। উন্নয়ন বঞ্চিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন 18টি ওয়ার্ড। তবে সিটি কর্পোরেশন বলছে, পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রায় 65%। মাহাদি ইসলাম ধ্রুবর রিপোর্ট। রাজধানীর গুলশান বনানী, পরতে পরতে যার আভিজাত্যের ছোঁয়া। পরিকল্পিত ড্রেনেজ, ঝকঝকে সড়ক, আধুনিক নাগরিক সুবিধা। কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ভাষায় ঈশ্বরের ভদ্রপল্লী। কিন্তু এর বিপরীত চিত্র কয়েক কিলোমিটার দূরেই ঢাকা উত্তর সিটির বর্ধিত 2টি ওয়ার্ড। এক বুক আশা নিয়ে 1 দশক আগে ডিএনসিসির সঙ্গে যুক্ত হয় 18টি ওয়ার্ড। সিটি নির্বাচনে ভোট দিলেও গেল 1 দশক ধরে জুটেছে শুধুই উন্নয়ন বঞ্চনা। তুরাগ থানাধীন 52 নম্বর ওয়ার্ড,
বেহাল সড়ক, নেই ড্রেনেজ ব্যবস্থা, তাই সামান্য বৃষ্টিও হয়ে ওঠে ভোগান্তির নাম। সিটির ভিতরে যে এরকম একটা রাস্তা আছে, এটা আশেপাশের মানুষ হয়তো জানে না, কখনো কল্পনা করে নাই। রাস্তার পরে পাচার খেয়ে পড়ে, স্লিপ খেয়ে পড়ে, লাস্টে কারোর হাঁটু ভাঙে, কারোর মাথা ভাঙে। তারা অসুস্থ, তারা যেতে পারে না, এমনকি অটো চলতে পারে না। রাস্তাটা অনেক আগে থেকে নষ্ট। সরকারের কাছে আমরা চাই এই রাস্তা যেন ঠিক করে দেয়। উত্তরখানের 46 নম্বর ওয়ার্ডের গল্পটা আরও হাহাকারের। মেঠো পথ মারিয়েই করতে হয় চলাচল। চলতি পথে মানুষ আর ময়লার ভাগার হয়েছে একাকার। ট্যাক্স তো আমরা দিতেছি, আমাদের 2 টাকার উপকার হইতেছে না। কিছুদিন আগে আমার এক বড় ভাইয়ের বউ অসুস্থ হয়েছে, লাশের খাটিয়া কইরা তাকে হসপিটাল আনতে হয়েছে। রাস্তার এরকম অবস্থা, আমাদের কোনো এলাকার কোনো সুযোগ সুবিধা নাই। তবে সিটি কর্পোরেশনের নথি বলছে, এই দীর্ঘ বঞ্চনার অবসানে সড়ক, খাল ও নর্দমা উন্নয়নে প্রকল্প নেওয়া হয়েছে, যার অগ্রগতি 65%। তবে এই প্রকল্পে উপেক্ষিত 52 নম্বর ওয়ার্ড। প্রশ্ন থেকেই যায়, কেন অবহেলিত এই জনপদ? 52 নম্বর ওয়ার্ডের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রাস্তাঘাটগুলো আছে, সেটা আমি অগ্রাধিকার ভিত্তিতে আমার চিফ ইঞ্জিনিয়ারকে আমি নির্দেশ দিব, সেটা যেন ব্যবস্থা গ্রহণ করা। লিখিত কোনোভাবে এইভাবে অভিযোগ পাইনি, আপনি মৌখিকভাবে বলেছেন, শুনলাম, আমি নিজে উদ্যোগী হয়ে সেটা জানার চেষ্টা করব। তবে প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বরং দৃশ্যমান উন্নয়ন চায় বর্ধিত সিটির বঞ্চিত এই বাসিন্দারা। 2017 সালে 8টি ইউনিয়ন ভেঙে গড়ে ওঠা 37 থেকে 54 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে সিটি কর্পোরেশনের নামটি শুধু যেন এক বাড়তি ট্যাক্সের বোঝা। কেননা নাগরিক সেবা এই অঞ্চলের মানুষের কাছে দূর আকাশের তারা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা করার প্রস্তাব এফবিসিসিআই এর। তবে অর্থনীতির কঠিন সময়ে কর ছাড়ের সুযোগ নেই বলে জানান অর্থমন্ত্রী। ব্যবসা সহজ করে রফতানি খাতে সহায়তার আশ্বাস দেন তিনি। চলতি অর্থ বছরের 9 মাসে প্রায় 1 লাখ কোটি টাকা রাজস্ব আয়ের ঘাটতির চাপ মাথায় নিয়েই প্রস্তুতি নিচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট তৈরিতে। প্রতি বছরের মতো এবারও অংশীজনদের নিয়ে পরামর্শক সভায় সংস্থাটি। বুধবার হোটেল সোনারগাঁওয়ে আলোচনায় প্রস্তাব উঠে আসে মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা 5.5 লাখ টাকা করার। করের হার না বাড়িয়ে করজাল বাড়ানোর পাশাপাশি সর্বোচ্চ কর হার 25% নির্ধারণের দাবি ব্যবসায়ীদের। করমুক্ত আয়ের সীমা 5 লক্ষ টাকা এবং সিনিয়র সিটিজেন ও মহিলাদের ক্ষেত্রে, মহিলা উদ্যোক্তাদের ক্ষেত্রে 5,50,000 টাকায় নির্ধারণ করার সুপারিশ করছে। বৈরী আর্থিক অবস্থায় জ্বালানি সমস্যা ও ব্যাংক ঋণের উচ্চ সুদহার ব্যবসার প্রতিকূলতা বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। ট্যাক্স জিডিপি রেশিও যদি আমরা বাড়াতে না পারি, তাহলে তো এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো উপায় নাই। অর্থমন্ত্রী জানান, জ্বালানি খাতে উচ্চ ব্যয়ের চাপ পড়েছে সরকারি কোষাগারে। এমন অবস্থায় করের হার কমানো না গেলেও ব্যবসা সহজীকরণের আশ্বাস দেন তিনি। জ্বালানির খাতে যে সমস্যাটা হলো মিডল ইস্টের যুদ্ধের কারণে 4 বিলিয়নের কাছাকাছি চলে গেছে ঘাটতি। ব্যাংকিং সেক্টরের রিক্যাপিটালাইজেশন করতে হচ্ছে, কিন্তু এতগুলো টাকা তো সরকারের নাই। এনবিআর চেয়ারম্যান বলছেন, নিয়ম নীতির জাতাকলে কর যাতে বোঝা হয়ে না দাঁড়ায় সেই দিক নির্দেশনা থাকবে আগামী বাজেটে। যেগুলোতে ওভার রেগুলেশন আছে, যে সকল কাজ আমাদের রেগুলেশনের কারণে আপনাদের কাজ করতে সমস্যা হচ্ছে, এগুলো আমাদের চেষ্টা থাকবে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে অ্যাড্রেস করতে। এমএস আরেফিন, সময় সংবাদ। হত্যা করা হয় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী টিটনকে। গরুরহাটের ইজারা নিয়ে দ্বন্দ্বে হত্যা কিনা তা তদন্ত করে দেখ 5 থেকে 7 জনকে আসামি করে হত্যা মামলা করেছে নিহতের বড় ভাই। তার দাবি, বসিলার গরুরহাটের ইজারা নিয়ে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড। বিকেলে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতার অভিযান চলছে বলেও জানান তিনি। প্রাথমিকভাবে কয়েকজনকে চিহ্নিত করেছি, আমরা তাদের ব্যাপারে তথ্যপত্র সংগ্রহ করতেছি। ইনশাল্লাহ এটা আমরা খুব সহসায় এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারবো এবং যারা এর জন্য দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কেবল তো মামলা হয়েছে, যে সমস্ত আসামিদের নাম দেওয়া আছে বা নেপথ্যে কারা, এবং এই যেটা আপনি বললেন যে হাট নিয়ে, এটাও তো আসলে একটা আধিপত্য নিয়ে, সামনে কোরবানি, আপনি জানেন যে কোরবানির হাট নিয়ে একটা আধিপত্য বিস্তার নিয়ে আমাদের এখানে বিভিন্ন রকম গ্রুপ করে আবির্ভাব হয়। তা আমরা এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি। ফেসবুক, টেলিগ্রামে বিভিন্ন গ্রুপে বিক্রি হচ্ছে তরুণীদের আপত্তিকর ছবি, ভিডিও, যার বেশিরভাগই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া। এই চক্রের কয়েকজন গ্রেফতার হলেও এখনও অনেকেই ধরাছোঁয়ার বাইরে। পুলিশ বলছে, ভুয়া সিম, মোবাইল নম্বর ব্যবহার করে সব অপকর্ম করছে কয়েকটি চক্র। শাহিনুর রহমানের ক্যামেরায় নাইম হাসানের রিপোর্ট।
বললাম না যে আমি ভাইয়ারে কিভাবে বলবো যে ভাইয়া আমার সাথে এটা হইতেছে বা আব্বু আমার সাথে এটা হইতেছে, আমি বলবোটা কিভাবে? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, ধরা যাক তার নাম সাদিয়া, হঠাৎ করেই একদিন সকালে আবিষ্কার করলেন ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ছড়িয়ে পড়েছে টেলিগ্রামের একটি গ্রুপে, যে গ্রুপের সদস্য সংখ্যা 60,000-এরও বেশি। এই ঘটনায় থানায় মামলার পর জানতে পারেন সম্পর্ক ভাঙনের পর প্রাক্তন প্রেমিক টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিয়েছেন ব্যক্তিগত মুহূর্তের ছবি, ভিডিও। আমার খালতো বোন বলছে যে তোর ছবি ভিডিও এগুলা পাবলিশড হয়ে গেছে, দেখ কিছু কর, পুলিশে জানা। আমি তো আমার পরিবারকে অনেক পরে জানাইছি এইসব ব্যাপার, আমি নিজেও জানাইনি, তারা দেখছে ব্যাপারটা, দেখার পর তারা জানছে। সামাজিক মাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর সাদিয়ার শান্ত জীবনে নেমে আসে নরকের যন্ত্রণা। আত্মীয় স্বজন আমার বাবা মাকে একে কথাবার্তা শোনাইতেছিল, না পার থেকে আমি সুইসাইডাল হয়ে গেছিলাম। 2021 থেকে আজকে 26, আমি বেরই হইতে পারতেছি না এই জায়গা থেকে। সময়ের অনুসন্ধান বলছে শুধু ফেসবুক ও টেলিগ্রামে মেয়েদের ব্যক্তিগত ছবি, ভিডিও বিক্রি করা এমন গ্রুপের সংখ্যা শতাধিক। মাসে 400 থেকে 500 টাকা সাবস্ক্রিপশন ফি দিলেই মেলে গ্রুপে প্রবেশের সুযোগ। এরকম আরও অসংখ্য গ্রুপ রয়েছে ফেসবুক, টেলিগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে, যে সকল গ্রুপে টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েদের গোপন ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও। ব্যক্তিগত ছবি ধারণ, ডিভাইস ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ সাইবার বিশেষজ্ঞদের। কেউ গিয়ে ভিডিও ওই গ্রুপগুলোতে সেল করে অ্যাডমিনদের কাছে, তারা সেই ভিডিওগুলারে প্রিমিয়াম গ্রুপ নাম করে সাবস্ক্রিপশন ওয়াইজ আবার সেল করে। যে কেউ যদি শিকার হয়, ফার্স্ট তার ফ্যামিলিরে শেয়ার করা উচিত, ডিরেক্ট লিগ্যাল অ্যাকশনে যাওয়া উচিত। পুলিশ বলছে ভুয়া সিম, মোবাইল নম্বর ব্যবহার করে এসব অপকর্ম করছে কয়েকটি চক্র। তারা যতই রকমের ভুয়া সিম কার্ড ইউজ করুক বা ভুয়া আইপি ইউজ করুক, যত কিছুই চেঞ্জ করুক, এটা 2 দিন আগে পরে তাকে আমাদের জালে ধরা পড়তেই হবে। অপরাধের শিকার মেয়েদের ভয় না পেয়ে আইনের আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। এবার খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে রাতে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট, অ্যাথলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল। রিয়াদ এয়ার পেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 1টায়। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আর্সেনাল। গেল মৌসুমে দুর্দান্ত খেলেও পিএসজির কাছে এর স্বপ্ন ভাঙে গানারদের। এবার ইপিএলের শিরোপার সঙ্গে লন্ডনের ক্লাবটি স্বপ্ন দেখছে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের। অন্যদিকে বার্সেলোনাকে হারিয়ে সেমিফাইনালে ওঠা অ্যাথলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে বড় ব্যবধানে জয় তুলে নিতে চায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বাঁধ ভেঙে ডুবছে হাওর, ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। ধান বাঁচানোর প্রাণপণ চেষ্টা। চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বজ্রপাতে 7 জেলায় মৃত্যু 9। হাওরের ক্ষতিগ্রস্ত চাষিদের 3 মাস সহযোগিতা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ, সমাধানে চলছে কাজ। এবং জ্বালানির পর এবার বাড়ল ভোজ্য তেলের দাম। বোতলজাত সয়াবিন 4 টাকা বাড়িয়ে 199 টাকা নির্ধারণ। খোলা তেল 179। বিশ্ববাজারে কমলে দেশেও কমানোর আশ্বাস। এ ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।